এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি পুরো সেক্টরের কতগুলো স্টক নিয়ে কথা বলা হবে, যে সেক্টরটা অনেক দিন ধরেই কিন্তু চুপচাপ রয়েছে। তো যে কোনো সেক্টরেরই দিন কিন্তু আসেই, সে ভালো দিনও আসে, খারাপ দিনও আসে, এবং সাইকেলেই চলে, যে কোনো সেক্টরে সাইকেলে চলে। আর বিশেষ করে যখন এরকম মার্কেট একেবারে অল টাইম হাইয়ে রয়েছে, প্রত্যেক দিনই হাই তৈরি করছে, গত এক বছরে তো বড় সড়ো কারেকশনই দেখা যায়নি, খালি মার্কেট উপরের দিকেই উঠছে, মানে এটাকেই বুল মার্কেট বলে। তো এরকম মার্কেটেও কিন্তু কতগুলো সেক্টর, কতগুলো স্টক কারেকশনে থাকে। আর মার্কেটের মূল মন্ত্রই হচ্ছে বাই অন ডিপ, সেল অন রাইজ। সে যত মার্কেট কী অবস্থায় থাকুক না থাকুক, আপনি যে স্টকে, যে সেক্টরে ঢুকতে যাবেন, সেই স্টকটি যাতে কারেকশন বা কনসলিডেশন ফেজে থাকে, সেটাই কিন্তু সবচেয়ে বেটার হয় এন্ট্রির ক্ষেত্রে। আর মার্কেট যে অবস্থায় থাকুক না কেন, তখন এখন মার্কেট প্রত্যেক দিনই হাই মারছে, বড় সড়ো কারেকশন দেখাই যাচ্ছে না, মানে এটাকেই বুল মার্কেট বলে। তো তো এরকম মুহূর্তে মানুষদের লোভ কিন্তু বেড়ে যায়। আর একটা কোটই রয়েছে, ওয়ারেন বাফেট মহাশয়ের সম্ভবত এই কোটটি, যখন সকলেই লোভী হয় মার্কেটে, সকলেই মানে উৎসাহ থাকে আর কি, সকলের মার্কেটে বেশি উৎসাহ থাকে, লোভী হয়, তখন কিন্তু একটু ভীতু হওয়ার দরকার হয়েছে। এরকম মুহূর্তেই কিন্তু কারেকশন আসে, কারণ যে কোনো সেক্টর, মার্কেট, স্টক, সব ক্ষেত্রেই একটা বড় সড়ো র্যালি চলবে কিছুদিন, তারপরে একটা কারেকশন ফেজ চলবে, তারপরে একটা কনসলিডেশন ফেজ চলবে, তারপরে আবার র্যালি চলবে, আবার কারেকশন, কনসলিডেশন, এইভাবে সাইকেলেই কিন্তু চলে। তো মার্কেট যখন এরকম অনেক দিন ধরেই বুল মার্কেট রয়েছে, একটা কিন্তু কারেকশন যে কোনো মুহূর্তে, যে কোনো কারণেই আসতে পারে। তো সেক্ষেত্রে এখন সাবধানী হওয়ার কিন্তু সময় এসেছে। আপনি যদি অনেক বড় বড় রিসার্চ অ্যানালিস্টদের কথা ধরেন বা আপডেটগুলো দেখে থাকেন, দেখলে বুঝবেন যে এই টাইমে একটু সাবধানী হতে বলেছে। মার্কেট অল টাইম হাই রয়েছে, এই মুহূর্তে একটা রিসেন্ট কারেকশন, মানে মার্কেট এভাবে দৌড়তে কিন্তু ওভার ভ্যালুড হয়ে যায়। তো এই কারেকশনগুলো, কনসলিডেশন ওয়েজগুলো আসা কিন্তু স্বাভাবিক থাকে, তো এই মুহূর্তে সাবধানী থাকতে হয়। তো মার্কেটে যে কোনো মুহূর্তে, সে বুল মার্কেটে হোক, বেয়ার মার্কেটে হোক, কতগুলো সেক্টর, মানে বুল মার্কেটেও কতগুলো সেক্টর কিন্তু আন্ডার পারফর্ম থাকে বা কারেকশন ফেজে থাকে, কনসলিডেশন ফেজে থাকে। আবার কতগুলো সেক্টর যখন বিয়ার মার্কেট থাকে, যখন মার্কেট মানে নিচের দিকেই নামছে, তা সত্ত্বেও কতগুলো সেক্টর, কতগুলো স্টক উপরের দিকেই ওঠে। মানে এরকম সাইকেলেই চলে। যারা যে সময় দৌড়ে, তারা অন্য সময় রেস্ট করবে, আর যারা রেস্ট করছে এখন, তখন তারা দৌড়বে, এরকমই কিন্তু চলে। তো যে সেক্টরটি নিয়ে কথা হচ্ছে, এই সেক্টরটা বহুত দিন ধরেই কিন্তু দৌড়োয়নি এবং একইভাবে রয়েছে বলতে গেলে। তো এই সেক্টরটারও মানে যেটা ইদানিং, আপনি যদি কতগুলো রিপোর্ট দেখেন, কতগুলো বড় বড় ব্রোকারেজ হাউস বা অ্যানালিস্টদের যদি আপনি তথ্য দেখেন, এই যে সেক্টরটার প্রতি কিন্তু ইদানিং একটু নজর পড়েছে তাদের। কারণ বহুত দিন ধরে এটাকে নিয়ে খুব একটা কথাবার্তা হয়নি, যেটা একটা খুব ইম্পর্টেন্ট সেক্টর না হলেও একটা কিন্তু মোটামুটি ভালো সেক্টর, যেটা হচ্ছে ফুড এবং রেস্টুরেন্ট সেক্টর। তো এই সেক্টরটার মধ্যে কতগুলো স্টক বহুত দিন ধরেই আন্ডার পারফর্ম রয়েছে, কিন্তু এগুলো কোয়ালিটি স্টক এবং এগুলো ভালো ব্র্যান্ডেড। যখন এগুলো কোভিডের পরে ইকোনমিক্যাল স্লোডাউন চলে এলো, তখন এ ধরনের সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল, রেস্টুরেন্ট নিয়ে যারা কাজ করছে আর কি, এগুলো তো আতিশয্য, এগুলো তো নিত্য প্রয়োজনীয় দ্রব্য নয়, যে ডাল ভাত রুটি এসব ধরনের জিনিস নয়। এগুলো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, যখন মানুষের পকেটে পয়সা আসে বা জিনিসপত্রের দাম কমে, যখন মানে স্টেবল থাকে আর কি ইকোনমি, তখনই কিন্তু এই সেক্টরগুলিতে গুলোর ব্যবসা বৃদ্ধি পায়। আর যখন ইনফ্লেশন হয়, তখন সব কিছুর দাম বেড়ে যায়, তখন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিতেই হিমশিম খায়, তখন কিন্তু এই সেক্টরগুলো পুরোপুরি মার খায়, যেটা মার খেয়েছে, এবং সেটা থেকে ঘুরে দাঁড়াতে এখনও ঠিকঠাক কিন্তু সেরকমভাবে এগুলো সেভাবে কিন্তু রেসপন্স করেনি। তো যাই হোক, এই সেক্টরটা ইদানিং কিছু আপডেটও দেখলে বোঝা যাচ্ছে যে কতগুলো স্টকের ক্ষেত্রে বড় বড় টার্গেট রাখছে, টার্গেটগুলো রিভাইজ করছে। তো সেই জন্য এই সেক্টরটাকে পরিচয় করে দেওয়া, যে এই সেক্টরটার মধ্যে ইদানিং কিন্তু গতি আসার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছে অনেকে। তো সেই সেক্টরটারই পরিচয় বলতে কি, এই সেক্টরটা হচ্ছে ফুড রেস্টুরেন্ট সেক্টর। তো এই সেক্টরে কতগুলো স্টকের পরিচয় করে দেওয়া হবে। তো চলে আসি সেই স্টকগুলোর পরিচয়ে। তো যেমন এই সেক্টরটা রয়েছে এডিএফ ফুড লিমিটেড। যে কোম্পানিগুলো, এগুলো একেবারে লিডিং প্লেয়ার বলতে গেলে, মানে এই সেক্টরের আপনি যদি মার্কেট ক্যাপিটাল অনুযায়ী দেখেন, বিজনেস অনুযায়ী দেখেন, তো এডিএফ ফুডের ক্ষেত্রে
যেটা বহুত দিন ধরে একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, লম্বা কনসলিডেশন ফেজ। ইদানিং সেই ফেজটাকে ব্রেক করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। দেখুন চার্টটা দেখলেই বুঝতে পারছেন, এডিএফ ফুডের চার্টটা, যদিও গত 5 বছরে 387% রিটার্ন দিয়েছে, আর ইদানিং একটু রিটার্নটা দিয়েছে, লো থেকে দেখলে 80%-এর মতো রিটার্ন দিয়েছে। কিন্তু দেখুন ফেজটা, কনসলিডেশন কারেকশন ফেজটা কিন্তু বহুত দিন ধরেই ছিল। তো যাই হোক, এই কোম্পানিটির যদি আপনি দেখেন এদের বিজনেসগুলো, বিজনেসের মধ্যে এদের যে প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ পপুলার প্রোডাক্ট। অশোকা, সোল, পিজে অর্গ্যানিক্স, নাটেস, তারপরে ট্রুলি ইন্ডিয়ান, এরকম কিন্তু তাদের প্রোডাক্ট রয়েছে যেগুলো ভীষণ পপুলার আর কি মার্কেটে, এবং এরা গ্লোবালি বিজনেস করছে। 8টি ব্র্যান্ড রয়েছে তাদের নামি দামি, 50টি দেশের উপর তাদের বিজনেস রয়েছে, 180টির উপর তাদের ডিস্ট্রিবিউটর রয়েছে। তো বিজনেস নেটওয়ার্ক কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে। আপনি যদি এদের একটু ব্রেকআপগুলো দেখুন, ইন্ডিয়াতে এদের 5%-এর মতো ব্যবসা রয়েছে, বেশিরভাগটাই কিন্তু বিদেশে রয়েছে, 95%-এর মতো ব্যবসা বিদেশেই রয়েছে। এদের যে প্রোডাক্টগুলো রয়েছে ফ্রোজেন ফুড, সেটাই সবচেয়ে বেশি, যেগুলো ফ্রিজ করে রাখা হয় আর কি, বিক্রি করা হয়। 42%-এর মতো রেভিনিউ সেখান থেকে আসে। তারপরে মিল খাবার দাবার যেগুলো সবসময় চলে আর কি, সেগুলো 34%-এর মতো। তারপরে ক্যান ফুড, রেডি টু ইট যেগুলো ফুড থাকে সেগুলো 8%-এর মতো, অন্যান্য ক্ষেত্রে 16%-এর মতো, এরকম তাদের যে প্রোডাক্ট ব্রেকআপ রয়েছে। তো এই কোম্পানির প্রসেস এবং প্রিজার্ভ ফুড থেকেই ম্যাক্সিমাম এদের প্রফিট আসে, সেখান থেকেই 90%-91% আসে, আর বাকিটা এজেন্সি ডিস্ট্রিবিউশন বিজনেস থেকে আসে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, এর মার্কেট ক্যাপিটাল 2988 কোটি, ছোটো ধরনের কোম্পানি, প্রাইস আর্নিং রেশিও 40, ঠিকঠাকই বলা যায়। রিটার্ন অন ইকুইটি 16%-এর মতো রয়েছে, বুক ভ্যালু 40 রয়েছে, 272 টাকা চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দেয় 0.44% হিসাবে। এদের যদি বিজনেসটা দেখেন কেমন গ্রোথ রয়েছে, দেখুন একেবারে হিসাবগুলোই দেখে নিই। দেখুন গত 5 বছরে 18% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, গত 3 বছরে 12%, একটু কিন্তু কমে গিয়েছে। কিন্তু গত বছর যদি দেখেন সেটা কিন্তু একটু বাড়িয়েছে, 14%-এর মতো দেখিয়েছে গ্রোথটা। আপনি কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ গত 5 বছরে 22%-এর মতো, একটা ডিসেন্ট কিন্তু গ্রোথ তাদের রয়েছে। গত 3 বছরে একটু কমে গিয়েছিল, 12%-এর মতো হয়েছে, কিন্তু গত বছর দেখুন 17%-এর মতো। ইদানিং একটু গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন গত 3 বছরে 16% কম্পাউন্ডিং মানে সিএজির স্টক পার সিএজি দেখিয়েছে, সেখানে গত বছরই 30%-এর মতো দেখিয়েছে। ইদানিং গতি আসার চেষ্টা করছে। গত 3-5 বছরে 16-17% এরকম এভারেজে রিটার্ন অন ইকুইটি রয়েছে। তো এরকম কিন্তু গ্রোথ রয়েছে এদের। যদি আপনি ব্যালেন্স শিটে যান, দেখুন 419 কোটি রিজার্ভ, শক্তপোক্ত রিজার্ভ রয়েছে, গ্রো করছে, যেটা 2020-তে 184 কোটি ছিল, তারপরে 200 হলো, 300 হলো, 397, এখন 419 কোটি। আর ঋণ 56 কোটির মতো ঋণ দেখাচ্ছে, সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে। তো লং টার্মে শর্ট টার্মে একেবারে ঋণ নেই, যেটুকু রয়েছে তাদের ডিসএবিলিটি রয়েছে। তবে এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে, যে ঋণমুক্ত কোম্পানি এটা। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, এখানেও স্ট্রং স্ট্রেংথ দেখবেন। দেখুন 36% মতো প্রোমোটার, এফআই রয়েছে 9.51%, ডিআই রয়েছে 8.65%, আর বাকিটা পাবলিক রয়েছে। তো স্ট্রংই রয়েছে এর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এর ব্যালেন্স শিট এবং অন্যান্য ডেটাগুলো, সেলস প্রফিটেবিলিটির মধ্যেও গ্রোথ রয়েছে। তো এই কোম্পানিটিকে, এই সেক্টরকে যারা পছন্দ করেন আর কি, এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন, নজরের মধ্যে রাখতে পারেন। এরপরে যেমন রয়েছে যে একেবারে বিখ্যাত ম্যাকডোনাল্ডস যে ব্র্যান্ড রয়েছে, এটা কে না চেনে, আর এটা বিশ্বভর এর পরিচিতি রয়েছে। তো এই কোম্পানি কিন্তু এর যে মেইন কোম্পানি ওয়েস্টলাইফ ফুড ওয়ার্ল্ড, তো সেই কোম্পানির এটা ব্র্যান্ড। এছাড়াও দেখুন তাদের 397টি রেস্টুরেন্ট রয়েছে, 64 সিটিতে তাদের বিজনেস রয়েছে, 10,000-এর উপর এমপ্লয়ি রয়েছে, এরকম তাদের বিজনেস রয়েছে। এছাড়াও তাদের যে নামি দামি ব্র্যান্ডগুলো রয়েছে, দেখুন এম ক্যাফে সেটা রয়েছে, তারপরে এমসি ব্রেকফাস্ট, ম্যাক ডেলিভারি, তারপরে ডেজার্ট কিওস্ক, এরকম নামি দামি ব্র্যান্ড রয়েছে। এগুলো প্রত্যেকটি কোম্পানি ভীষণ পপুলার কোম্পানি, ভীষণ নামি দামি ব্র্যান্ড এদের রয়েছে। নামগুলো মানে দেখেই বুঝতে পারছেন, ম্যাক ক্যাফে, ম্যাক ব্রেকফাস্ট, ম্যাক ডেলিভারি, এগুলো প্রত্যেকটি কিন্তু ভীষণ পপুলার এবং দেশে বিদেশে পপুলার। তো এই কোম্পানিরও যদি দেখেন, ইদানিং দেখুন এর যে মানে যে টার্গেট সেটা বৃদ্ধি করেছে। তখন ওয়েস্টলাইফ ফুড ওয়ার্ল্ড স্টক ক্লিমস 9% আফটার গোল্ডম্যান সাচ, এর আগের দিন 6%-এর মতো, দিনের শেষে 6%-এর মতো আর কি পজিটিভিটি দেখিয়েছে। রেটিং বাই জাস্ট 2% এনি, যেটার বর্তমানে চলছে হচ্ছে 930 টাকা, এটা 1000 টাকার উপরে, 1100 টাকার কাছাকাছি কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে। আপনি দেখুন 1075 টাকা টার্গেট রেখেছে, মানে রিভাইজ করেছে আর কি, আগে যেটা টার্গেট ছিল সেটাকে।
তো বললাম যে এই সেক্টরটার প্রতিও কিন্তু ইদানিং নজর দিয়েছে, এগুলো ডিটেলসে পড়লে ওই সেগুলোই বলেছে আর কি কী ব্যাপারের জন্য তাদের গ্রোথটা আসতে পারে। তো এই কোম্পানির যদি আপনি পারফরমেন্স দেখুন গত দিন এই খবরের পরিপ্রেক্ষিতে 6% মতো র্যালি দিয়েছিল। গত 6 মাসে রিটার্ন 16% মতো, 1 বছরে নেই কোনো রিটার্ন, 5 বছরে কিন্তু 210% মতো রিটার্ন। মানে ইদানিং এই গতিটা এসেছে। আপনি যদি দেখেন এখনও হাই থেকে দেখলে কিছুটা কারেকশনে রয়েছে, বড় সড়ো কারেকশনে ছিল, সেখান থেকে কিন্তু ধীরে ধীরে রিকভার করছে। তো এই সেক্টরটার যদি আপনি এই কোম্পানিটার আর কি দেখুন 14,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল, ভ্যালুয়েশনটা কিন্তু প্রচণ্ড হাই রয়েছে। কেন রয়েছে এগুলো ডেটাগুলো দেখলেই বোঝা যাবে। রিটার্ন অন ইকুইটি 12% মতো রয়েছে, 37 এর বুক ভ্যালু রয়েছে 930 টাকা চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দেয়। এদের যদি বিজনেস দেখুন বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে। দেখুন 2020-তে 1500 কোটি ছিল, তারপরে কমে গিয়েছিল কোভিড টাইমে, খুব কমে গিয়েছিল, তারপরে 1500, 2200, 2300, এখন 2400-র কাছাকাছি। মানে গ্রোথ কিন্তু রয়েছে এভারেজ পারফরমেন্স দেখলে। প্রফিটেবিলিটি যদি দেখুন নেগেটিভে চলে গিয়েছিল মাঝখানে 2-3 বছর। এই কোভিড টাইমটা এই ধরনের কোম্পানিতে প্রচণ্ড মানে এফেক্ট ফেলেছিল, পরে সেটা রিকভার করছে। বর্তমানে কিন্তু খুব প্রফিটেবল, 112 কোটি, 69 কোটি, 44 কোটি, যদিও কমে গিয়েছে তাদের প্রফিটেবিলিটি কিছুটা। আপনি যদি দেখেন গত 3 বছরে কিন্তু ভালো রকম গ্রোথ দেখিয়েছে, ইদানিং গ্রোথটা দেখিয়েছে। দেখুন কম্পাউন্ডিং সেলস গ্রোথ 34% গত 3 বছরে, যেখানে 5 বছরে 11%। গত বছরে একটু ডাউন ছিল, গত 5 বছরে 33% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, 3 বছরে 41% প্রফিট গ্রোথ, কিন্তু গত বছর কিন্তু একটু ডাউনই ছিল তাদের, 63% মতো নেগেটিভ। আর স্টক প্রাইস সিএজিআর যদি দেখেন, স্টক প্রাইস সিএজিআরে মোটামুটি 18% গত 3 বছরে তাদের গ্রোথ রয়েছে। আর রিটার্ন অন ইকুইটি 11-12% মতো এভারেজে রেখেছে। আর এদের যদি আপনি রিজার্ভ দেখেন 557 কোটি, সেটা গ্রো করছে বলতে ইদানিং কিন্তু একটু ফ্ল্যাটিশ রয়েছে। ঋণ কিন্তু তাদের ইদানিং খুব বেশি হয়ে গিয়েছে, যদিও সেটা তাদের লিজ লায়াবিলিটি আর কি, লং টার্মে কোনো ঋণ নেই, শর্ট টার্মে সামান্য ঋণ রয়েছে। তো ব্যালেন্স শিটটা সেভাবে কিন্তু বলা যায় না যে দুর্বল ব্যালেন্স শিট রয়েছে, ঠিকঠাকই বলা যায়, কারণ তাদের লং টার্মে কোনো ঋণ নেই। আচ্ছা, এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 56% মতো প্রোমোটার, এফআই রয়েছে 13%, এফআইরা ইদানিং হোল্ডিং বাড়িয়েছে, দেখুন কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে। ডিআইরা 20%-এর মতো এখন রয়েছে, যেটুকু ডিআই কমিয়েছে এফআইরা নিয়েছে, এগুলোই পজিটিভ সাইন থাকে একটা কোম্পানির ক্ষেত্রে। পাবলিকও হোল্ডিং কমিয়েছে, সেটা ইনস্টিটিউশনাল ইনভেস্টররা এফআইরাই কিন্তু নিয়েছে। তো যখন স্ট্রং হ্যান্ড থেকে স্ট্রং হ্যান্ডে যায়, সেটা কিন্তু বলা যায় না যে এটা খারাপ অবস্থা। যখন দেখবেন যে এফআইডিআই প্রোমোটাররা বিক্রি করছে আর পাবলিকরা নিয়ে চলেছে, তখন কিন্তু একটা চিন্তার বিষয় থাকে। তো যাই হোক, এখানে তেমন নেগেটিভিটি নেই এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে। ব্যালেন্স শিটটা খুব একটা মানে স্ট্রংই বলা যায়, কারণ তার তো ঋণ নেই, সেটা লিজ লায়াবিলিটি থাকতেই পারে এ ধরনের বিজনেসে। আর এদের বিজনেসে ইদানিং যে স্লোডাউন এসেছে, তার কিন্তু পরিবর্তন আসতে পারে যদি আপনি এই রিপোর্টগুলো দেখেন। এখানে তাদের যে টার্গেট প্রাইসটাও রিভাইজ করেছে, কেন করেছে সেটা ডিটেলসে দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এই স্টকটিকে ওয়েস্টলাইফ ফুড ওয়ার্ল্ড লিমিটেড, এটাকে আপনারা স্টাডি করতে পারেন। তারপরে যেমন রয়েছে দেবযানী ইন্টারন্যাশনাল, এটা দ্বিতীয় বৃহত্তম আর কি এই সেক্টরে আর কি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে। এদেরও দেখুন কেএফসি, এদের ব্র্যান্ড, পিৎজা হাট, কোস্তা, ভ্যাঙ্গো, তারপরে দ্য ফুড স্ট্রিট, এরকম নামি দামি ব্র্যান্ড কিন্তু এদের রয়েছে। তো প্রত্যেকটি ব্র্যান্ডই মানে এই কোম্পানিগুলো প্রত্যেকটিরই ব্র্যান্ডগুলো কিন্তু মানে বিশ্বভর কিন্তু এদের পরিচিতি রয়েছে। তো এই কোম্পানি যদি আপনি দেখেন বিজনেসটা, দেখুন মার্কেট শেয়ারের দিক দিয়ে এদের 90%, বার্গারের ক্ষেত্রে 90% মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে বার্গারের ক্ষেত্রে। এটা হচ্ছে এটা ওয়েস্টলাইফ ফুড ওয়ার্ল্ডের, এটা দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, 90% বার্গারের ক্ষেত্রে রয়েছে। তো যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে দেবযানী ইন্টারন্যাশনালের ক্ষেত্রে। এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল 23,000 কোটির উপরে রয়েছে, এরও ভ্যালুয়েশনটা প্রচণ্ড হাই রয়েছে। রিটার্ন অন ইকুইটি নেগেটিভে রয়েছে, বুক ভ্যালু 8 রয়েছে, 196। মানে গত কিছুদিন ধরে তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে, তো যার জন্য এই ভ্যালুয়েশনগুলো কিন্তু খুব হাই দেখতে পাচ্ছেন আর কি। আপনি যদি এদের বিজনেসটা দেখুন 2020-তে ছিল 1500 কোটি, এখন 3900 কোটি, এবং কনসিস্টেন্টলি গ্রো করছে। আপনি শেয়ার হোল্ডিং এখানে যদি আপনি দেখেন, এদিকে সেলস কিন্তু বাড়ছে। দেখুন 1500 থেকে 2000 হয়েছে, মাঝখানে কমেছিল, তারপরে 2900 হয়েছে, 3500 হয়েছে, 3900। এদিকে সেলস বাড়ছে কিন্তু প্রফিটেবিলিটি কিন্তু সেভাবে বাড়ছে না, 63 কোটি মাইনাস।
তারপরে 155 263 কোটি করলো প্রফিট, তারপরে কিন্তু আবার নেগেটিভে চলে গেল, এবার নেগেটিভে। এর জন্যই কিন্তু তাদের ভ্যালুয়েশনটা হাই দেখতে পাচ্ছেন, মানে ইদানিং তারা স্ট্রাগল করছে আর কি তাদের প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য, মাঝখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের বিজনেস। তো যাই হোক, এই কোম্পানির যদি দেখেন গত 3 বছরে 46% কম্পাউন্ডিং সেলস গ্রোথ বাড়িয়েছে, গত বছরও মোটামুটি 25% সেলস গ্রোথ বাড়িয়েছে, কিন্তু প্রফিট মার্জিনে তাদের কিন্তু ঘাটতি রয়েছে। আর স্টক প্রাইস CAGR তাদের নেগেটিভে রয়েছে। তো এই কোম্পানির যদি ব্যালেন্স শিটে যান 935 কোটি রিজার্ভ রয়েছে। আচ্ছা, ঋণটাও খুব বেশি 2900 কোটির মতো দেখাচ্ছে, তার মধ্যে 726 কোটি রয়েছে লং টার্মে। এদেরও বেশিরভাগটাই ডিসলাইবিলিটি রয়েছে, কিন্তু ততটাও কিন্তু স্ট্রং না এই যে ব্যালেন্স শিটটা। এদের যদি আপনি দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে 62% মতো প্রমোটার, এফআই রয়েছে 11%, 14% রয়েছে ডিআই। ইদানিং ডিআইটা কনসিস্টেন্টলি হোল্ডিং বাড়িয়েছে, এফআইরা কিছুটা ট্রিম করেছে, আর পাবলিক অনেকটাই ট্রিম করেছে, তখন 16-17% ছিল, 11%-এর মতো হয়েছে। তো যাই হোক, এদের বিজনেসে যে ঘাটতিটা হয়েছিল আর কি সেটা রিকভার করার চেষ্টা করছে। আর এই মুহূর্তে আর কি যখন শেয়ার দরে গতি থাকে না, তখন আমাদের মতো রিটেল ইনভেস্টররা দেখুন, যেখানে 16-17%, 20% ছিল, এখন মাত্র 11%, মানে এখানে পাবলিকরা পালিয়েছে, কিন্তু এফআইডিআইটা কিন্তু যথেষ্ট ভরসা দেখিয়েছে এই কোম্পানির উপর, দেখাচ্ছে আর কি। এটাই পজিটিভ পয়েন্ট এই কোম্পানির ক্ষেত্রে। তো এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয় থাকে আর কি। কেউ তো আর বলতে পারে না যে এটা কালকের ডেট থেকে এরা প্রফিটেবিলিটি কনসিস্টেন্সি তারা দেখাবে, কিন্তু একটা দেখানোর সম্ভাবনা হয়তো রয়েছে, তার জন্যই কিন্তু এফআইডি এরা ভালো রকম ভরসা দেখাচ্ছে। তো এই কোম্পানিটিকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন। আর এই সেক্টরের এবারে যে লিডিং কোম্পানি আর কি জুবিল্যান্ট ফুডওয়ার্ক, তো এটা এই সেক্টরের মধ্যে সবচেয়ে পপুলার, সবচেয়ে বড় কোম্পানি আর কি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে। তো এই কোম্পানির ব্র্যান্ডগুলো তো আপনারা জানাই, জুবিল্যান্ট ফুডওয়ার্কের যে ব্র্যান্ডগুলো রয়েছে, দেখুন ব্র্যান্ডগুলোর মধ্যে দেখলেই বোঝা যাবে। যাই হোক, এই কোম্পানির যদি আপনি দেখেন পারফরমেন্স, আচ্ছা ডোমিনোজ পিৎজার ক্ষেত্রে কিন্তু এদের মার্কেট শেয়ার সবচেয়ে বেশি, 70% মতো, মনোপলি ধরনের বিজনেস পিৎজার ক্ষেত্রে। যেমন বার্গারের ক্ষেত্রে ওয়েস্টলাইফ ফুড, আর পিৎজার ক্ষেত্রে কিন্তু এই জুবিল্যান্ট ফুডওয়ার্ক। তো ডোমিনোজ পিৎজা কেনা খেয়েছেন, কেনা জানেন আর কি, সকলেই জানেন। তো এই কোম্পানির যদি আপনি বিজনেসের দেখুন মার্কেট শেয়ার 70%-এর উপর মার্কেট শেয়ার রয়েছে পিৎজার ক্ষেত্রে। পিৎজাই 72% এদের প্রোডাক্ট, এবং অন্যান্য প্রোডাক্ট 28%-এর মতো রয়েছে। এদেরও বিজনেস গ্লোবালি রয়েছে, ইন্ডিয়াতে 54% এবং বিদেশে রয়েছে 5.5%-এর মতো রয়েছে। এদের যদি দেখেন র ম্যাটেরিয়াল ব্রেকআপ, চিজ ম্যাক্সিমাম 37% এবং আদার্স 62%, এরকম তাদের বিজনেস প্রোডাক্টগুলো রয়েছে, এরকম ব্রেকআপগুলো রয়েছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 45,414 কোটির মার্কেট ক্যাপিটাল, এটা মিড ক্যাপ ধরনের কোম্পানি, বড় মিড ক্যাপ ধরনের কোম্পানি। প্রাইস আর্নিং রেশিও এটারও হাই 167, প্রত্যেকটিরই কিন্তু একই ধরনের ব্যাপারটা রয়েছে, কারণ তাদের প্রফিট মার্জিনে কিন্তু প্রচণ্ড ঘাটতি খেয়েছে এই কয়েক বছরে। এগুলো কেন ঘাটতি খেয়েছে এগুলো ডিটেলসে কিন্তু বলা হয়েছিল, সেগুলো একটু ডিটেলসে বললে বড় হয়ে যাবে, তবু সংক্ষেপে বলে রাখি যে এদের কি হয়েছিল, যখন এগুলো তো আর নিত্য প্রয়োজনীয় জিনিস না, ডাল ভাত, এগুলো না খেলেও চলে, রেস্টুরেন্টে না গেলেও চলে। রেস্টুরেন্টে মানুষ কখন যায়? যখন মানুষের পকেটে পয়সা থাকে। কিন্তু যখন ইকোনমিক্যাল স্লোডাউন চলছিল এই কোভিডের পর, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের পর, তারপরেই কিন্তু এই ধরনের ব্যবসাগুলো প্রচণ্ডভাবে মার্কেট এসেছে, তাদের সেলস কমেছে, কিন্তু সেলসকে তারা বাড়িয়ে রাখার জন্য তাদের প্রফিট মার্জিন তারা কমিয়ে দিয়েছে। মানে এ ধরনের যে প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে তাদের যে ম্যাটেরিয়াল কস্ট হয় আর কি, তাদের যে প্রোডাকশন কস্ট হয়, সেটা কিন্তু বেড়েছে। ইনফ্লেশনের সময় তো সবই বাড়ে, কিন্তু তাদের যে প্রফিট মার্জিনের কথা ভাবেনি আর কি, তারা তাদের প্রোডাক্টের দাম কিন্তু বাড়াতে পারেনি। কারণ এ ধরনের প্রোডাক্ট সেই যখন ইনফ্লেশনের মুহূর্তে, যখন ইকোনমিক্যাল স্লোডাউন চলে, সেই সময় কিন্তু মানুষের চাহিদা এসব প্রোডাক্টে কম থাকে, তো দাম বাড়াতে কিন্তু কেউই সাহস পায়নি বা বাড়ায়ও নি, যার পরিপ্রেক্ষিতে পুরোপুরি তাদের প্রফিট মার্জিন মার খেয়েছে। তো এই ব্যাপারগুলোর জন্যই কিন্তু গত 2-3 বছরে এদের খুব খারাপ অবস্থা হয়েছিল, তো যেটা ইদানিং ঘুরে দাঁড়ানোর একটা ব্যাপার চলছে, সেজন্য এগুলোকে কভার করা হচ্ছে। তো যাই হোক, এদের যদি আপনি বিজনেসটা দেখেন, দেখুন 2020-তে 3900 কোটি ছিল। দেখুন সেলস কিন্তু এদের খুব যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, দেখুন 3300 থেকে 4300 হয়েছে, 4300 থেকে 5100 হয়েছে, 5100 থেকে 5600, এখন 6200। কিন্তু প্রফিটেবিলিটির মধ্যে কিন্তু সেরকম গ্রোথ দেখা যায়নি। এখন 4000 কোটি ছিল, 2000 থেকে 4000 হয়েছে, তারপরে দেখুন 3000 হয়েছে, 4000 হয়েছে, মানে ফ্ল্যাটিশ একটা ভাব রয়েছে। হিসাবগুলো দেখুন, গত 3 বছরে 20% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কিন্তু সেই অনুযায়ী প্রফিট গ্রোথ 5% 3 বছরে।
মানে এদের সেলস বাড়ছে কিন্তু প্রফিট গ্রোথ কিন্তু সেরকম না, কারণ তাদের প্রোডাক্টের দাম যেটা ছিল সেটাই রয়েছে, কিন্তু তাদের যে প্রোডাকশন কস্টটা তার বাড়িয়ে দিয়েছে, এর ফলে তাদের প্রফিট মার্জিনে ঘাটতি পড়েছে। এই কথাটি মেইন কথা, সেজন্যই বারবার এই কথাটি আসছে। তো যাই হোক, যদি আপনি দেখেন স্টক প্রাইস CAGR -5% গত 3 বছরে, চারটা দেখলেও বুঝতে পারবেন। ইদানিং তারা ঋণও নিয়েছে কিছু, 4200 কোটির মতো ঋণ দেখাচ্ছে, যেটা লং টার্মে 1100 কোটি রয়েছে, এদেরও বেশি ভাগটাই লিজ লায়াবিলিটি রয়েছে। আর রিজার্ভ রয়েছে 2000 কোটি, যেটা কিন্তু গ্রো করছে। 2000 কোটিতে 900 কোটি ছিল, 990 কোটি, এখন সেটা 2000 কোটি দিকে কিন্তু গ্রোথ রয়েছে। তো ব্যালেন্স শিট ঠিকঠাকই রয়েছে। আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, সেখানেও দেখুন 20% মতো এফআইআই, প্রোমোটার 41%, 42% মতো ডিআই, 29%। ইদানিং ডিআইটা হোল্ডিং বাড়িয়েছে, এফআইআইরা কিছুটা ট্রিম করেছে, কিন্তু ডিআইরা নিয়েছে। পাবলিক রয়েছে 7% মতো, পাবলিকরাও কিছুটা ট্রিম করেছে, কিন্তু যথেষ্ট ভরসা দেখাচ্ছে এফআইআই ডিআইটা। আর এখানে গভর্নমেন্টও সামান্য রয়েছে 0.20%-এর মতো। তো এই কোম্পানিটি অবশ্যই মার্কেট লিডার ধরনের কোম্পানি, এটা এই সেক্টরে মানে সবচেয়ে বড় কোম্পানি আর কি। তো সেক্ষেত্রে এদের বিজনেসকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, মানে প্রচণ্ড পপুলার এই স্টকগুলো। কিন্তু তাদের যে কারণে তাদের এই বিজনেসে ঘাটতি হয়েছে আর কি, সমস্যা হয়েছে, সেই কারণগুলো কিন্তু মেটার দিকে আর কি। সেই সমস্যাগুলো চিরজীবন তো থাকবে না। তো যাই হোক, এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ইদানিং একটা গতি সম্ভাবনা বিশেষজ্ঞরা দেখতে পাচ্ছে। কতগুলো রিপোর্ট এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন, যার জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো, কভার করা হলো। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয়, অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়াল কভার করা হয়, প্রশংসা করা হয়, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন, আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে, এই সেক্টরটা সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।